আবার একটা ভিডিও করতে এলাম। ভিডিওটায় আজকের হলো, অনেকে যারা টিভি দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমেরিকা গত পরশুদিন আমেরিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে 104 জনকে ভারতবর্ষে পাঠিয়েছে। আমেরিকার আর্মি ভেসেল, আর্মি এয়ারক্রাফটে সি থ্রি আর্মি এয়ারক্রাফটে পাঠিয়েছে মাইগ্রেশনে আটকে যাওয়া অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিককে। এটা অমৃতসরে ল্যান্ড করেছে। সব জায়গা থেকে যে কথাটা হচ্ছে যে এদেরকে অ্যাকচুয়াল পায়ে শিকল পরিয়ে, এই পায়ে বেড়ি পরিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এই দেশে পাঠানো হয়েছে। এটা একটা মানবিক দিক দিয়ে খারাপ লাগছে অনেকেরই, আমাদেরও খারাপ লাগছে। কিন্তু এই অবৈধ অনুপ্রবেশটা এটা একটা, আমার মনে হয়, সামাজিক রোগ। মানুষ যে দেশে থাকে, যেসব দেশগুলো বিশেষ করে অর্থ সহায়তা কম, তারা সুখকর জীবনযাপনের জন্য অন্য দেশের দিকে পাড়ি দেয়। বিশেষ করে আমেরিকা একবার গিয়ে সেটেল হতে পারলে তো অনেক ভালোভাবে জীবন কাটানো যাবে, ভালোভাবে বাঁচা যাবে। সেই অর্থেই এরা এই ধরনের ডঙ্কি ওয়েতে চলে যায়। তো এটা যারা ডঙ্কারে কাজ করেন তারা এদেশ থেকে ও দেশে নিয়ে যান। আমি শুনেছি আগে, এটা আগে বেশি পাঞ্জাব থেকে যেত, পাঞ্জাব থেকে অনেকে গিয়ে কানাডা হয়ে ইউএসএতে ঢুকে পড়তো। এইভাবে তারা ওখানকার সিটিজেনশিপ নেওয়ার জন্য চেষ্টা করতেন, যাতে স্ট্যাটাসে একটু ভালো থাকা যায়, ভালো চলা যায়, কিন্তু অবৈধভাবে। আপনারা জানেন, গত ডিসেম্বর মাসে ট্রাম্প পুনর্বার নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হওয়ার সময়ও বলেছিল, যে সমস্ত নাগরিক নয়, অবৈধভাবে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন আমেরিকায়, তাদেরকে আমি আমার দেশ থেকে তাড়িয়ে দেবো এবং দেশের থেকে বাইরে বার করে দেবো। এবং তিনি তার গদিতে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু করেছেন। তা এখন অনেক মিডিয়া এটা নিয়ে খুব বেশি প্রচার করেনি, কারণ জিনিসটা অবৈধ। ব্যাপারটা নর্মালি যেটা হয়, অন্য দেশ থেকে যদি আপনি যেমন ধরুন আপনি পাসপোর্ট নিয়েও যদি যান, যদি কোনো কারণে পাসপোর্টে কোনো গণ্ডগোল বেরোয় বা সেখানকার ইমিগ্রেশনে আপনি আটকে যান, তাহলে কি হয়, ওরা আপনাকে দেশে পাঠাবে, কিন্তু নিয়ম হলো দেশে কোনো চার্টার্ড ফ্লাইটে পাঠানো। কিন্তু এইটা একটু নতুন দেখা গেল যে একেবারে হাতে হাত করা, পায়ে বেড়ি লাগিয়ে একদম তাদেরকে পাঠালো, যেখানে সরকার খুব একটা বলার মতো কিছু থাকলেও না, এবং কোনো সংবাদ মাধ্যমে খুব একটা এটার প্রচার করেনি। এখন দেশটা আমেরিকা, তার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু সমঝে বলতে হয়। মানে বড়লোক মেসোমশাই, উনি কিছু উল্টো বললে মাসি আর হেল্প করবে না। যাই হোক, এটা একটা খারাপ লেগেছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখলে বোঝা যায়, অনুপ্রবেশকারীটা একটা যে কোনো দেশের পক্ষেই মারাত্মকই হয়। বিশেষ করে যেখানে আমাদের মতো দেশ, আপনারা অনেকেই অবগত আছেন যে
বাংলাদেশ থেকে গত 71 সালের 24শে মার্চের পরে বাংলাদেশ থেকে যে পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছেন সেটা আজকের দিনে প্রায় 4-5 কোটির উপরেই হবে। এবার 4-5 কোটি ঢুকে গেছেন, এখানে একটা সুবিধা আছে কি, বাংলাদেশের সঙ্গে আমাদের যেটা সুবিধা হলো, আমরা বাংলায় কথা বলি, ওরাও বাংলায় কথা বলে, আকৃতিতে আমরা প্রায় সমান সমান। তো এটাতে অনেক সুবিধা হলো এদেশে এসে নাগরিকত্বটা যে করে নিয়ে যাওয়া যায় এবং এখানে এসে অনেক কার্ড তৈরি হয়ে যায়। কিন্তু আমরা যারা ছোট ছিলাম, যারা আমরাও ধরুন ওই পাড়েরই ছিলাম, সেইখানে দাঁড়িয়ে ওই পাড় থেকে যখন এই পাড়ে আসা হয় তখন 2-3টে মাধ্যম নিয়েই আসার ব্যাপারটা ছিল। যেমন ধরুন একটা বিনিময় প্রথা হয়েছিল যে এপাশে ওপাশে এক্সচেঞ্জ করে, যারা ভারতে থাকতে চায় তারা ওপাশে এক্সচেঞ্জ করে এপাশে আসতে পারে, বিনিময় প্রথা, যেটা আমরা এসেছি। আমাদের দাদু ওপাশে 342 বিঘা জমি দিয়েছেন, আমরা এখানে হাবড়ায় বেরগুম অঞ্চলে 202 বিঘা জমি পেয়েছি, যেটা আমরা এক্সচেঞ্জের মাধ্যমে এসেছিলাম। এরপরে আরেকটা হয়, রায়ট হয় অনেকবার বাংলাদেশে। আজকে যেটা হচ্ছে সেটা আগেও অনেকবার হয়েছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই মানে আপনার ওখান থেকে তাড়া খেয়ে পাশে আসা প্রচুর বাংলাদেশি আছেন, এসে কোনো ক্যাম্পে উঠেছেন বা কি, এটা ক্যাম্পের একটা ডকুমেন্টস থাকলে তাহলে সেটা একটা সরকার মেনে নিয়েছে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট গত নভেম্বর মাসে একটা রায় দিয়েছেন, সেই রায়ে বলেছেন 1971 সালের 24শে মার্চ পর্যন্ত যারা আছেন তারা এই পাশে ভারতীয় নাগরিক। তার মধ্যে একটা কথা ছিল, যারা 1956 সালে একবার এসছেন, 1956 থেকে 71-এর 24 পর্যন্ত সেই সব যারা ওপার থেকে এসছেন তাদের নাগরিকত্ব দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। আর মানে 25 তারিখে, মানে মার্চের 25 তারিখে যদি 1971 সালের পরে যারা এসছেন তারা নিশ্চিতভাবে এদেশের নাগরিক নন এবং তাদেরকে ওটা দেখাতে হবে, আদারওয়াইজ আপনাকে অ্যারেস্ট করাও যাবে। এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট হয়েছে। এখন এই মাইগ্রেশনের ব্যাপারটা সব দেশের জন্যই, সব দেশে একটা অস্বস্তিকর পরিবেশে পড়ি। যেমন মেক্সিকো, হন্ডুরাস বা ওখানে কলম্বিয়া, কলম্বো, এইসব দেশগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম আমেরিকায় ঢোকার সবসময় প্রবণতা ছিল, আমেরিকায় যেত। কলম্বোর ক্ষেত্রে যেটা হয়েছিল, একমাত্র ওরাই প্রতিবাদ করেছিল। ওরা বলেছিল ঠিক আছে আমার দেশের নাগরিককে তুমি পাঠাতে পারো, কিন্তু তাদের হাত করা লাগাতে পারবে না। কিন্তু কলম্বো কিন্তু অনেক ক্ষেত্রেই আমেরিকার উপর নির্ভরশীল এবং অনেক কিছুতেই কলম্বোর আমেরিকা ছাড়া চলার কোনো উপায় নেই। তাতেও তাদের দেশের প্রধানরা বলেছিলেন যে তোমরা কোনো আর্মি প্লেন ব্যবহার করতে পারবে না, হয় আমি আমার দেশ থেকে পাঠাচ্ছি আর না হলে তোমরা চার্টার্ড বিমানেই পাঠাও। তো যাই হোক, সেটা একটু অপমানকর হলেও আমাদের ভারতীয় হিসাবে খারাপ লাগার কথা। কিন্তু তার থেকে বেশি খারাপ লাগার কথা এই জন্য যে আপনি একটু বেশি মাছ মাংস খাবেন, বেশি স্ট্যাটাস তুলবেন বলে দেশ ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য দেশে থেকে রুজি রোজগার করে নিজেকে বড়লোক প্রতিস্থাপন করবেন, এটা ঠিক নয়। যার জন্য এখন এইটার ব্যাপারে খুব প্রতিবাদ করা যাচ্ছে না। বিদেশ দপ্তরও খুব একটা করে বলেনি কিছু। এখন অনেকে রাজনীতির ক্ষেত্রে বলতে পারে যে কংগ্রেস হলে বলে দিত, বিজেপি বলছে না, বা সিপিএম হয়তো বলে ফেলতো যে অমানবিক ব্যাপার, আমেরিকা স্বৈরাচারী, তার এগেনস্টে গর্জে ওঠা উচিত। গর্জে উঠতে গেলে নিজের
নিজের দিকেও তো তাকাতে হবে না। যে কাজটা আপনি খুন করেছেন, আপনি খুনি, অথচ আপনাকে মালা পরিয়ে থানায় নিয়ে যাওয়া যায় না। সেরকম এখানেও যেটা হয়েছে খুব একটা প্রতিবাদের মতো নয়, কিন্তু এটা বলার অর্থ এটাই যে এইভাবে যদি লোক এক দেশ থেকে আরেক দেশে আসে, সেই দেশের ইকোনমিতে চাপ পড়ে, অন্তত ভারতের মতো দেশের তো পড়ে। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি। আমার এক বাংলাদেশি বন্ধু আছে, আমি বারাসাত থাকি। ও আমাকে বলল যে বারাসাতে আলো জ্বলতো আগে, আমরা আইসি কইয়াই আলো জ্বলে। হ্যাঁ ভাই, তোমরা এসেছো, আমাদের বারাসাতে ব্যবসা বেড়েছে, মানে অসম্ভব। যে জমির দাম 5,000 টাকাও কাঠা না, সেই জমি এখন 50 লাখ টাকা কাঠা। কিচ্ছু নেই। কিন্তু এর কারণটা এই হলো যে বাইরের বহু লোক এসে গেল, চাহিদা বেড়ে গেল, ফলে জমির দামও আকাশ ছোঁয়া হয়ে গেল। কিন্তু ওই সব বাংলাদেশি বন্ধুর কাছে আমার একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, তুমি ভাই এখানে এসে একটা বড় দোকান করেছো, এখানে 50,000-এর জায়গাটা তুমি 5 লাখে নিয়েছো, এখানে জায়গার খুব দাম বেড়ে গেল, বহু লোক আসছে। আমার কথা হলো, তুমি কি ওই দেশ থেকে এই দেশে বসে যে চালটা খাও, এই ধানের মাঠটা এনেছো যেখানে ধান হবে? আনোনি। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, হসপিটালে তোমার ছেলে মেয়ে বউ যখন ভর্তি হবে, তার বেডও আনোনি। তোমার ছেলে মেয়ে যখন কলেজে পড়বে, সেই কলেজের বেঞ্চও আনোনি, যেখানে বসা সে ঘরও তৈরি হয়নি। এবার তোমার ছেলে মেয়ে যেখানে চাকরি পাবে, সেখানে আমার 20 জনের জায়গায় তোমার মতো লোক আরও 10 জনকে নিতে হলো, সে চাকরিও সঙ্গে করে আনোনি। তাহলে ও দেশ থেকে এনেছো খালি তোমার পিতৃপুরুষের টাকা পয়সা নিয়ে এদেশে ঢুকে পড়েছো। এখন এখানে এসে তো আমি তো জানি না এখান থেকে সিঙ্গাপুরে আলুর দাম কত। এবার যে আলু ওখানে বাংলাদেশে হয়তো 80 টাকায় বিক্রি হয়, সেটা এখানে 8 টাকায় বিক্রি হয়। এবার সেটা তো জানা সম্ভব নয়। এবার 8 টাকার মালকে তুমি 80 টাকা দিয়ে কিনলে, ফলে কী হলো, আশেপাশে যারা 8 টাকায় কিনে আমরা অভ্যস্ত ছিলাম, হঠাৎ বাজারে গিয়ে শুনলাম 80 টাকা হয়ে গেছে, তাহলে কী হবে? আমার রোজগারের বাইরে চলে গেল। এই মাইগ্রেশনটা সবসময় অন্যায়, এটা অন্যায়। এইভাবে লোক, যদি আমরা একই জাতির, একই হিন্দু, একই সব ঠিক আছে, কিন্তু যে দেশে ছিলেন সে দেশে তো আপনাকে তো স্কোপ দেওয়া হয়েছিল, এক্সচেঞ্জ করে আসুন। আপনার পিতৃপুরুষরা আসেননি। আবার যখন ধরুন আপনাকে তাড়া খেয়ে আসতে হলো, এবার তাড়া খেয়ে আসলে তো আপনি এখানে এসে আপনার যে জায়গাটায় ছিলেন সেই জায়গাটা তো আপনাকে সেই সময়, আমি তো দেখেছি, আমি নিজে ক্যাম্পে কাজ করেছি। 70 সালে যখন বাংলাদেশ তৈরি হলো, তখন আমরা ক্যাম্পে, আমি ক্যাম্প অ্যাসিস্ট্যান্টের কাজ করতাম। আমাদের কাজ কী ছিল, রেশন কার্ড হিসাবে ছোটো ছোটো কার্ড দেওয়া হয়েছিল প্রত্যেকটা ফ্যামিলিকে। সেই কার্ড ওয়াইজ তাদের চাল ডাল দেওয়া, তাদেরকে ক্যাম্পে রাখা, সন্ধেবেলা হলে গুনতি করা, ক্যাম্পগুলো প্রত্যেক দিন এসে রেশন কার্ডে সই করা। যখন এই যুদ্ধ থেমে যায়, তাদেরকে আবার গাড়ি করে দেশের বাইরে, মানে বাংলাদেশ পৌঁছে দেওয়া। আমি সীমান্ত পর্যন্ত যেতাম, সীমান্ত থেকে আর অন্যরা নিয়ে যেত। তো এটা ফিরে যাননি অনেক লোক, ভালো করেছেন, ফিরে যাননি তো ঠিক আছে, কিন্তু সেই ক্যাম্পের কাগজগুলো আপনার রাখা উচিত, যে আমি এখন তো ধাওয়া খেয়ে এসেছিলাম। এসব হয়নি। এখানে সুবিধা হয়েছে এটাই যে আমার আপনার আকৃতি এক, ভাষাটা অলমোস্টই প্রায় বাংলা সমান, কিন্তু সেটাতে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, সেটা মোটেও ভারতবর্ষের জন্য ঠিক হয়নি। আপনি বলবেন বেড়েছে, সব ঠিকঠাকই তো আছে, কত রোজগার বেড়ে। আপনি ভাবুন, যত লোক বেড়েছে তত কাজ বাড়েনি, আর যত কাজ বেড়েছে তত ধান বাড়েনি। যত ধান খেয়েছেন, কলেজ বাড়েনি। যত কলেজ থেকে অসুস্থ হয়ে হসপিটাল যাচ্ছেন, হসপিটাল বাড়েনি। তাহলে আপনারও অসুবিধা হয়ে গেছে, আমাদেরও অসুবিধা হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে
এরকম কোনো সিস্টেম নেই যে আপনাকে হাত কড়ি পরিয়ে পায়ে বেরিয়ে দিয়ে আবার বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হবে। তো এটা হলো না, কিন্তু এটা একটা দিন তো করতেই হবে সরকারকে। সরকার যখন দেখছেন যে আমার রেশন কার্ড হওয়ার কথা 8 কোটি, সেটা হয়ে আছে 14 কোটি, তাহলে 6 কোটির তো রোজগার তো রাখতে হবে। অসম্ভব, অসম্ভব হবে না, সম্ভবই হয়। আসাম যদি পারে, অন্য রাজ্যরাও সবই তাই করে নেবে। আজকে বাংলাদেশি খুঁজছেন, আজকে পাসপোর্ট খুঁজছেন, সব ঠিক আছে, কিন্তু যারা করিয়ে দিয়েছেন, যারা করালেন, তারা কিন্তু এপারেই বসে আছেন। আর সত্যি কথা বলতে রাগ করে লাভ নেই। দেশটা আমার যখন, তখন আমি ভারত মাতা জয় বা অমুকের জয় বললে বিজেপি হব না। তো ভারত মাতার জয় বললে এই ভারতের উপরে আমার দায়িত্ব ছিল, দায়িত্ব আছে। কিন্তু একটা বিদেশি লোক সে যদি ভারতে ঢুকে বলে ইন্ডিয়া জিন্দাবাদ, হতে পারে না। কারণ তার জন্মস্থান সে ছেড়ে এদেশে এসছে, এদেশ তার নয়। সে কখনোই বলবে না ভারত মাতা কি জয়, সে বলে ইন্ডিয়ার জয় হোক, ভালো থাকুন। এটা আমার মনে হলো, তাই শেয়ার করলাম।